বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব মাছের দৈহিক বৃদ্ধির জন্য তো আমাদের আসলে আমিষের প্রয়োজন হয়। তো অত্যন্ত আমিষ সমৃদ্ধ একটি খাদ্য যেটা আমরা ফ্রিতে পুকুরে তৈরি করতে পারি। একদম ফ্রিতে বলা যায়, একদম নামমাত্র খরচে আমরা এটা তৈরি করতে পারি। তো এই খাদ্যটা দুটো ভাবে তৈরি করা যায়, একটা হলো স্থায়ী ভাবে, আরেকটা হলো অস্থায়ী ভাবে। এই দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো স্থায়ীভাবে যে খাদ্যটা তৈরি করা যায়, এই স্থায়ী খাদ্য তৈরি করতে গেলে এখানে আরো একটি বড় বিষয়ের সাথে জড়িত থাকে, যে মাছ চাষের পুকুরে তো আমাদের সবসময় একটা শঙ্কার ভিতর থাকতে হয়, আমাদের পাহারাদার রাখতে হয় কিংবা সিসি ক্যামেরা রাখতে হয় মাছ চুরি ঠেকানোর জন্য। কিন্তু স্থায়ী পদ্ধতিটা ব্যবহার করলে সেখানে ফ্রিতে আমাদের যথেষ্ট পরিমাণ আমিষ সমৃদ্ধ মাছের প্রিয় খাদ্যও তৈরি হবে এবং একদম সহজে আমরা মাছ চুরিটাও আমরা ঠেকাতে পারবো, অর্থাৎ এটা পাহারাদারেরও কাজ করবে। এই খাদ্যটার নাম হলো পেরিফাইটন। পেরিফাইটন হলো যথেষ্ট আমিষ সমৃদ্ধ একটা খাদ্য। এটা দেখবেন যে পুকুরে বা যদি শুকনো ঘাস বা লতা পাতা, বাঁশ বা কঞ্চি জাতীয় কিছু যদি রাখা হয়, কয়েক ঘন্টা পরে এর সাথে দেখবেন যে একটা পিচ্ছিল পদার্থের মতো তৈরি হয়, যেটা হলো পেরিফাইটন এবং যথেষ্ট আমিষ সমৃদ্ধ। কারণ আমরা যারা বড় বিলের মাছ খেয়েছেন তারা এই বিষয়টা জানেন যে বিলের মাছ সাধারণত অনেক সময় নদীর মাছের চেয়েও কিন্তু সুস্বাদু হয় এবং বিলের মাছের শেপ সুন্দর, কালার সুন্দর হয়, খুব দ্রুত বিলের মাছটা বৃদ্ধি পায়। তা এখানে তো আর কেউ খাবার দেয় না, এখানে তো এই যে ফ্রি খাদ্য যেটা তৈরি হয় সেটা হলো এই পেরিফাইটন। এই পেরিফাইটন ফ্রি মাছের খুব দ্রুত একটা বৃদ্ধি হয় এবং মাছের স্বাদ গন্ধ, অতুলনীয় একটা স্বাদ গন্ধ মাছে হয়, যেটা নদীর মাছের চেয়ে সুস্বাদু হয় অনেক সময় বিলের মাছ। আর পেরিফাইটন সাধারণত সব মাছই খায়, সমস্ত মাছই পেরিফাইটনটা পছন্দ করে। আগে আমি একটু অস্থায়ী পদ্ধতি নিয়ে আলাপ করি। অস্থায়ী ভাবে পেরিফাইটন তৈরি করতে গেলে দু তিনটা উপায় আছে। প্রথমত হলো ঘাস। এই ঘাসটা যদি আপনার পুকুরে গ্লাস কাপ থাকে বা রুই মৃগেল কাতলা থাকে, বা তেলাপিয়া থাকে, পুঁটি থাকে, তাহলে তারপরে মিরর কাপ জাতীয় মাছ থাকে, তাহলে কিন্তু পুকুরে আপনারা ঘাসটা প্রয়োগ করতে পারবেন। আর এই ঘাসটা কাঁচা প্রয়োগ করলেও এতে পেরিফাইটনটা জমে। তবে কাঁচা ঘাসটা সরাসরি দিলে পরে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কারণ এই ঘাসটা পচে সেখানে একটা গ্যাস তৈরি হয়। তো এই ঘাসটাকে কাটার পরে যদি একটা দিন আমরা এটাকে একটু শুকোই, অর্থাৎ এখান থেকে 30 থেকে 40% রসটাকে আমরা একটু শুকোতে পারি, তারপরে যদি আমরা এটা পুকুরে প্রয়োগ করি, তাহলে কয়েক ঘন্টার মধ্যেই দেখবেন যে এখানে এর সাথে সেই পিচ্ছল যে পেরিফাইটন এটা তৈরি হয়ে যাবে। এবং এই ঘাসটা পচার আগেই, কারণ এর যে ওই যে 30 থেকে 40% রসটা যে আমরা শুকোলাম, এই জন্য এর ভিতরে যে গ্যাসীয় যে পদার্থটা থাকে সেটা কিন্তু নিষ্কাশিত হয়ে গেল এবং এটা পচার আগে এটাকে মাছ খেয়ে ফেলে। এবং ঘাসটা যখন একটু আধা শুকনো হয়, অর্থাৎ রসটা যখন একটু শুকিয়ে তারপর ঘাসটা যখন দেয়া হয়, তখন কিন্তু এতে খুব দ্রুত সময় এবং খুব বেশি পরিমাণে পেরিফাইটন এখানে তৈরি হয়। আর পেরিফাইটন তৈরি করার জন্য যদি আমরা কিছুটা রাসায়নিক সার, এটা দেওয়ার পরে কিছুটা পরিমাণে বা ইউরিয়া, তারপরে আপনার টিএসপি অথবা ডিএপি অথবা এসএসপি, এটা যদি কিছুটা প্রয়োগ করি তাহলে তো পর্যাপ্ত পরিমাণ পেরিফাইটন এখানে তৈরি হবে। তো অস্থায়ী পদ্ধতির মধ্যে একটা হলো ঘাস, আমরা ঘাসটা দিতে পারি। দ্বিতীয় পদ্ধতিটা হলো খড়। আমরা যদি শুকনো খড় অথবা কাঁচা ধানটা কাটার পরে যখন একদিন শুকানো হয়, যে আদা কাঁচা যে খড়টা, এটাও যদি আমরা দেই, তাহলে এই খড়টাও কিন্তু মাছ খেয়ে ফেলবে এবং এখানে যথেষ্ট পরিমাণ পেরিফাইটন তৈরি হবে। তো যখন এটা আদা পচা হয়, ঘাস অথবা খড়, এটা যখন আদা পচা হয়
তখন খায় রুই মাছ, আর যখন পুরোটা পচে যায় তখন খায় কাতলা এবং মৃগেল। আর আপনার যে গ্লাস কার্প মাছ তো এটা দেওয়ার সাথে সাথেই এটা খেয়ে ফেলে, কাঁচা অবস্থাতেই এটা খেয়ে ফেলে। এবং এই পেরিফাইটনের লোভে এটা আপনার মিরর কাপ, তারপরে আপনার যে তেলাপিয়া এরা খায়। আর পুঁটি মাছও পর্যাপ্ত পরিমাণে এই ঘাস বা খড় এটা কিন্তু খেয়ে থাকে। এটা গেল দ্বিতীয় উপায়। তৃতীয় উপায়টা হলো কলমি শাক অথবা হেলেঞ্চা শাক। আমরা যদি পুকুরের সাইড দিয়ে কলমি শাকের বিচিটা রোপণ করি, এটা হয়তো 2 থেকে 3 হাত বা 4 হাত পর্যন্ত পুকুরে লতাটা বড় হবে। অথবা যদি আমরা পুকুরের সাইড দিয়ে কিছু কিছু জায়গায় এই যে হেলেঞ্চা যেটা, সেটা হোক মিষ্টি হেলেঞ্চা হোক তিতা হেলেঞ্চা, সেটা যদি আমরা চারপাশ দিয়ে দিয়ে দিই, তাহলে কিন্তু এর সাথে পর্যাপ্ত পরিমাণ পেরিফাইটন তৈরি হয়। এবং এটা এই পেরিফাইটন তো মাছ খায়, এবং এটা কাঁচা অবস্থায় এটা পুঁটি মাছ, গ্লাস কার্প মাছ এরা কিন্তু এটা খেয়ে ফেলে। তো আমরা এই 3টা পদ্ধতিতে আমরা পেরিফাইটন তৈরি করতে পারি। আর স্থায়ী ভাবে যে পেরিফাইটনের কথাটা আমি এখন বলবো, এটা হলো বাঁশ। আমরা সাধারণত অনেক সময় পুকুরে আমরা বাঁশ প্রয়োগ করে থাকি। বাঁশটাকে কেটে ছোট ছোট পিচ করে আমরা এটাকে পুকুরে বিভিন্ন জায়গায় পুঁতে দেই। কিন্তু এর চেয়েও একটা ভালো পদ্ধতি হলো, যেই পদ্ধতিটা আমি আমার এই পুকুরে আমি সবসময় প্রয়োগ করি। আর এটা করলে পরে সাধারণত দেখা যায় 8-10 বছর এই পদ্ধতিতে আর করতে হয় না। এই একবার করলে পরে 8 থেকে 10 বছর এটা চলে যায়। সেটা হলো বাঁশের যে কঞ্চি থাকে, কঞ্চি সহ আস্ত বাঁশ, এখান থেকে বাঁশের কঞ্চিটা কাটা যাবে না। তো যদি সম্ভব হয় 2-4-5 দিন বাঁশটা এনে পুকুর পাড়ে রেখে বাঁশের যে পাতাটা, সেই পাতাটা যখন শুকোবে তখন সেটা আপনার ছেটে ফেলে দিতে পারেন, বা শুকিয়ে পড়ে যাবে তারপরে আপনি দিতে পারেন। আর যদি কাঁচা অবস্থায় তছনগর দিতে চান, তাহলে এই বাঁশের যে পাতাটা, এটাকে একটা কাঁচি বা দাও যাই হোক না কেন এ দিয়ে কেটে পাতাটাকে যতটুকু সম্ভব হলে 80% পর্যন্ত পাতাটা এটা ঝেড়ে ফেলে দিতে হবে, তারপরে আপনি এটা পুকুরে দিতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে বাঁশ যদি ছোট ছোট পিচ করে পুকুরে দেয়া হয়, এটা যখন আপনি বছর শেষে বা 1.5 বছর পরে 2 বছর পরে যখন আপনি পুকুরটা সেচ দিবেন, তখন কিন্তু এই বাঁশগুলো উঠিয়ে আপনার একটা জায়গায় রেখে দেওয়া হয়। রেখে দিলে এই পুকুরটা প্রস্তুত করতে করতে, তৈরি করতে করতে 15-20 দিন বা 1 মাস সময় লেগে যায়। তো অনেক সময় বিভিন্ন কাজে এখান থেকে নিয়ে যাওয়া হয়, বা লোকজন অনেক সময় বা 2-একটা নিয়ে যায়। তো দেখা যায় এই ছোট ছোট টুকরো বাঁশ এটা কিন্তু পাওয়া যায় না পুরোটা বছর শেষে। কিন্তু যদি আস্ত বাঁশটাকে এভাবে দেয়া যায়, তো এটা খুব সহজ একটা পদ্ধতি। আমি যেভাবে প্রয়োগ করছি, যে বাঁশটাকে কেটে এর পাতাটাকে ঝেড়ে ফেলে এই বাঁশের সাথে আপনার গুনা অথবা মোটা যে লাইলনের যে সুতাটা, এটাকে 1 থেকে 1.5 থেকে 2 ফুট বা 1 থেকে 1.5 ফিট এরকম সুতাটা কেটে, সুতাটার একটা মাথা এভাবে বাঁশের সাথে, আরেকটা মাথা 1 থেকে 1.5 ফিট বা 2 ফিট, অর্থাৎ আপনার পুকুরে কাদার পরিমাণটা কেমন। কাদার পরিমাণ যদি কম হয় তাহলে 1 ফিট একটা গোছ হলেও চলবে, যদি একটু বেশি হয় তো ওভাবে যেন এটা পুঁতলে যেন বাঁশটা ভেসে না উঠে, এটাকে যেন মাটিতে পুঁতে রাখা যায়। তো এই খুঁটোর এক মাথায় যদি আপনি, গোছের এক মাথায় যদি আপনি সুতোটা বাঁধেন, আর একটা মাথা বাঁশের সাথে বাঁধেন, তাহলে বড় বাঁশ হলে আপনার 2 মাথায় এভাবে 2টো এবং মাঝখানে একটা, এটা বেঁধে আপনি জাস্ট পুকুরে নেমে এটাকে লম্বা করে পুকুরের সাইড দিয়ে ফেলে আপনি এটাকে ওই গোছটাকে আপনি মাটিতে আপনি পুঁতে দিলেন। তো এতে কিন্তু বাঁশের পরিমাণটাও অনেক কম লাগে, এবং পুকুরে যে হাত জাল দিয়ে মাছ চুরি করা বা জাল টেনে মাছ চুরি করা, এটার আর কোনো সম্ভাবনাই থাকে না। কারণ একটা বাঁশের মাথা, আবার অন্য বাঁশটার এখানে গোড়ার দিকটা, আবার অন্য বাঁশটার এই মাথায় গোড়ার দিকটা, এভাবে সিরিয়ালে সমস্ত পুকুরের চারিপাশ দিয়ে আপনি এটাকে সুন্দরভাবে যদি আপনি এটাকে মাটিতে পুঁতে দেন, তাহলে এই বাঁশটা কিন্তু আপনার মাটির সংস্পর্শ পাচ্ছে না, এটা পানির
6 ইঞ্চি থেকে 1 ফিট উপরে কিন্তু ভাসমান অবস্থায় থাকতেছে। তো এই বাঁশটা দেওয়ার পরে আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে কয়েক ঘন্টা পরে দেখবেন যে এর সাথে পর্যাপ্ত পরিমাণে এখানে পেরিফাইটন এর সাথে তৈরি হচ্ছে, এবং আপনার পুকুরের যে কোনো প্রজাতির মাছ থাক না কেন সমস্ত মাছ দেখবেন যে এই বাঁশের আশপাশেই তারা ঘুরতেছে, কারণ তারা এই তাদের যে সুপ্রিয় এবং প্রিয় যে খাদ্যটা পেরিফাইটনটা, এটা তারা সারাক্ষণ এই বাঁশের টুকরোটাকে এটা নড়াচড়া করতেই আছে, মানে এখানে মাছ কন্টিনিউয়াসলি এই পেরিফাইটনটা এখান থেকে সে কন্টিনিউয়াসলি মাছ এখান থেকে খাচ্ছে। এবং এভাবে যদি বাঁশটাকে না কেটে একটা আস্ত বাঁশ যদি পুকুরের চারপাশে এভাবে সুতা বেঁধে বা গুনা বেঁধে যদি পুঁতে দেওয়া যায়, ভাসমান অবস্থায় রাখা যায়, এর একটা বাঁশ কিন্তু 8 থেকে 10 বছর এর মধ্যে কিন্তু এই বাঁশের বাসা নষ্ট হবে না। এবং কন্টিনিউয়াসলি একদিক দিয়ে মাছ এটা খেতে থাকবে, অন্য দিক দিয়ে এখানে পেরিফাইটন তৈরি হতে থাকবে। তাহলে আপনি ফ্রিতে এখানে এই যে মাছের যে প্রিয় খাদ্য, ফ্রিতে আপনি সেই পেরিফাইটনটাও পেলেন, সাথে আপনার সিসি ক্যামেরা কিংবা পাহারাদারের দরকার হলো না, আপনি ফ্রিতে এখান থেকে আপনার পাহারাদারের বাসের জন্য আপনি পেয়ে গেলেন। তাহলে একটা পদ্ধতি অবলম্বন করে এখানে আপনি দুটো উপকার পাচ্ছেন। একটা হলো ফ্রিতে যথেষ্ট আমিষ সমৃদ্ধ মাছের সেই খাদ্যটা পাচ্ছেন, দ্বিতীয়ত আপনার চোখ ঠেকানোর জন্য আপনাকে সিসি ক্যামেরা বা পাহারাদার ওখানে ব্যবহার করতে হচ্ছে না। তো আমরা যদি এই মাছ চাষের ক্ষেত্রে একটু কৌশলী হই, যদি একটু সচেতন না হই যে কত কম খরচে আমরা উৎপাদনটা করতে পারি ন্যায়সঙ্গত ভাবে, যদি আমরা একটু সচেতন না হই তাহলে তো আমরা ব্যবসা করতে পারবো না। তো মাছ চাষে আপনাকে ব্যবসা করতে হলে, একটি লাভজনক মাছ চাষ করতে হলে যত কম খরচে, ন্যায় এবং যুক্তিসঙ্গত পথে যতটা কম খরচে মাছ চাষ করা যায় সেই পদ্ধতিটা আমাদের অবলম্বন করতে হবে। তো যদি আমরা আমাদের পুকুরে আমরা যদি পেরিফাইটন তৈরির জন্য এই পদ্ধতিটা আমরা অবলম্বন করি, সেখানে এই যে স্থায়ী পদ্ধতি বলতে আমি বুঝিয়েছি যে বাঁশ দিয়ে আমরা তৈরি করতে পারি একদম 8 থেকে 10 বছরের জন্য, আর এই যে ক্ষণস্থায়ী ভাবে এই যে পেরিফাইটন তৈরির পদ্ধতি এবং এই যে মাছ চুরি, আমরা কিন্তু এই স্থায়ী পদ্ধতির সাথে আমরা মাছ চুরিটাও ঠেকাতে পারছি, এবং অস্থায়ী পদ্ধতিতে যখন আমরা পেরিফাইটন তৈরি করব তখন আমরা ঘাস, খড় বা এটা আমরা প্রয়োগ করতে পারি। অবশ্য এই ঘাস এবং খড় এটা কিন্তু খুব বেশি পরিমাণে প্রয়োগ করা যাবে না, কারণ এই যে ঘাসটা যদিও আমরা এটা পুরোটা শুকোচ্ছি না, অর্ধ শুকনো অবস্থা আমরা পুকুরে প্রয়োগ করছি, এটা যদি খুব বেশি দিন ওখানে জমে থাকে তাহলে তো সেখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে। আর খড়টা যদি আপনারা দেন তাহলে শতকে 1 কেজি পরিমাণে খড় দিলে এটাকে আর উঠাতে হবে না। এটা দেখবেন যে সর্বোচ্চ 15-16 দিনের ভিতরে দেখবেন যে খড়ের একটা আঁশ ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই খড়টা সহ এটা মাছ খেয়ে ফেলে। কারণ পেরিফাইটন মাছের এতটা প্রিয় খাদ্য যে সামগ্রীর সাথে বা যে উপাদানের সাথে পেরিফাইটনটা তৈরি হয় ওইটা সহ মাছ এটাকে খেয়ে ফেলে। তাই খড় দিলে খড় দেখবেন খেয়ে ফেলছে, আপনার ঘাসটা মাছ খেয়ে ফেলছে। ঘাসটা হলো শতকে সর্বোচ্চ 1 কেজি, এবং এটা মাছের অবস্থাটা বুঝে যে আপনার ঘাস খেকো মাছ কি পরিমাণে ওখানে রয়েছে এর উপরে নির্ভর করে আপনাকে ঘাসটা প্রয়োগ করতে হবে। আর যদি কলমি এবং হেলেঞ্চা আপনি রোপণ করেন তাহলে তো আপনি এটা পুরো সিজন জুড়ে আপনার এখানে থাকবে। শুধুমাত্র যদি বেশি আপনার পুকুরের বেশি জায়গাটা ছড়ায় তাহলে শুধুমাত্র মাথাটা কেটে দিয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যেন এটা খুব বেশি দূরে ছড়ায় না যায়। আর এই কলমি শাক এবং হেলেঞ্চা এটা দিলে কিন্তু এতে আপনার যে পুকুরের যে অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়াটাও কিন্তু শোষণ করে এতে। তা আশা করি আজকে এই যে ফ্রিতে মাছের যে যথেষ্ট আমিষ সমৃদ্ধ খাদ্য পেরিফাইটন তৈরি স্থায়ী এবং অস্থায়ী ভাবে এবং মাছ চুরি ঠেকানোর যে টোটকা কৌশল নিয়ে আলোচনা করলাম, এটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আজ এ পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্ব, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।